সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। সুজায় হামাসের 50 স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। রাফার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা। আত্মহত্যার চেষ্টা করছে ইসরায়েলি বন্দীরা। হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রমাণ নেই বললেন সাবেক পিঙ্ক ফ্লয়েড ফ্রন্টম্যান। ট্রাম্প এলো ইউক্রেনে যেভাবে সহায়তা দেবে নেটো। রাশিয়ার সঙ্গে আপোষে প্রস্তুত নয় ইউক্রেন। এবং যুক্তরাজ্যের নির্বাচন, নিজের আসনে পরাজয়ের আশঙ্কা প্রধানমন্ত্রী সুনাকের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সুজায় হামাসের 50 স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। গাজার সুজা এলাকায় হামাসের 50টি স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার 3রা জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, UNRW এর পরিকল্পনা পরিচালক শ্যাম রোজ আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়ার জন্য একটি আদেশ জারি করে। এরপরই তীব্র সংঘর্ষ শুরু হয়। এই সময় স্থাপনাগুলো ধ্বংস করা হয়। আক্রমণে অন্তত 85,000 ফিলিস্তিনি শহর থেকে বাধ্য হয়, তবে অনেকেই রয়ে গেছে। রোজ বলেছেন, যখনই সামরিক অভিযান শুরু হয়েছিল তখন প্রত্যাশা ছিল যে খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু এটি এখনো চলছে। তিনি আরো বলেন, এই অপারেশনগুলোর ক্ষেত্রে সবসময় এমন হয় যে কিছু লোক থেকে যান, কারণ তারা বয়স্ক বা অসুস্থ হওয়ার কারণে নড়াচড়া করতে পারেন না, সেজন্য তারা অনিশ্চয়তার মুখোমুখি হয়। রাফার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় 8 জন নিহত ও ডজনের বেশি মানুষ আহত হওয়ার দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবারে সে হামলার পর বাড়িঘর ছেড়ে পালিয়ে হাজার হাজার ফিলিস্তিনি যখন আশ্রয় খুঁজছিল, তখন ফের নতুন করে হামলা শুরু করেছে তেল আবিবের সেনা। এবারে লক্ষ্যবস্তু দক্ষিণাঞ্চলেরই রাফা শহর। খবর রয়টার্সের। রাফা এলাকার বাসিন্দারা জানান, আগের দিন হামাস যোদ্ধাদের সঙ্গে প্রচন্ড লড়াইয়ের মধ্যেই রাফা শহরে রাতারাতি নতুন সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার মধ্য উত্তর গাজায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইহুদি বাহিনী। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন ফিলিস্তিনি। ইসরায়েলি নেতারা জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান তীব্র সংঘাতে শেষ পর্যায়ে রয়েছেন। তারা শিগগিরই আরো নতুন লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে তেল আবিবের সেনারা। এদিকে রাফা শহরের কেন্দ্রস্থলে 2টি স্থানে হামলা চালিয়ে রাতারাতি বেশ কয়েকটি জেলা দখল করেছে ইহুদি সেনারা। শিগগিরই শহরের আরো পশ্চিম ও উত্তরে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে তারা। এতে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের সেনারা রাফাতে গোয়েন্দা ভিত্তিক অভিযান অব্যাহত রেখেছে। লক্ষ্য অনুসারে বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে এবং বহু হামাস যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে, রাফা শহরের পশ্চিমে 2টি ইসরায়েলি ট্যাঙ্কে গোলাবর্ষণ করেছে তারা। এছাড়া গাজা শহরের পূর্ব উপকণ্ঠ সেজায়াতে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ করেছে হামাস যোদ্ধারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে 2টি ইসরায়েলি বিমান হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসকরা জানান, সেজে এলাকায় এক বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 17 জন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলের শহর দেইর আল বালাতে আরেকটি বিমান হামলায় একটি গাড়িতে থাকা 3 জন নিহত হয়েছেন। গাজার বিভিন্ন স্থান ছেড়ে পালিয়ে আসা কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন দেইর আল বালাতে। শরণার্থীদের অভিযোগ, সেখানে বিশুদ্ধ পানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া মৌলিক খাদ্যদ্রব্যের মূল্যও বেশি। দেইর আল বালাতে আশ্রয় নেওয়া 5 সন্তানের বাবা 47 বছর বয়সী শাবান বলেন, পান করার মতো বিশুদ্ধ পানি নেই। আমরা চড়া দামে লবণাক্ত বা অপরিষ্কার পানি কিনতে বাধ্য হচ্ছে। তিনি আরো বলেন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর খাবারের অভাব এবং দূষণের কারণে বেশিরভাগ বাস্তুচ্যুত পেটে ব্যথা ও হেপাটাইটিসের মতো রোগে ভুগছেন। আত্মহত্যার চেষ্টা করছে ইসরায়েলি বন্দীরা। ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। মঙ্গলবার 3রা জুলাই এক বিবৃতিতে এমনটি জানান তিনি। আবু হামজা বলেছেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারা এই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে। তিনি আরো বলেন, ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে, অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কিভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্য এখন এসব পীড়া দিচ্ছে। গত মাসে ইসরায়েলি বাহিনী 4 ইসরায়েলি বন্দীকে মুক্ত করার জন্য
নুসইরাতা শরণার্থী শিবিরে 270 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া প্রায় 700 জনকে করে আহত। উল্লেখ্য, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 7 অক্টোবর তেল আবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে 37,900 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 87,060 জন আহত হয়েছে। হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রমাণ নেই, বললেন সাবেক পিঙ্ক ফ্লয়েড ফ্রন্টম্যান। হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রমাণ নেই বলে জানিয়েছেন সাবেক পিঙ্ক ফ্লয়েড ফ্রন্টম্যান এবং ইসরায়েল বিরোধী কর্মী রজার ওয়াটার্স। মঙ্গলবার 3রা জুলাই গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে সমর্থন করে ওয়াটার্স বলেন, ফিলিস্তিনের মুক্তির পক্ষে লড়াই করা লোকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার আইনি এবং নৈতিক অধিকার রয়েছে। সাক্ষাৎকারে 80 বছর বয়সী ওয়াটার্স বলেন, গত 7 অক্টোবর যে 1200 নাগরিক মারা গেছে তার জন্য ইসরায়েলি দায়ী। এই সময় তিনি হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতাকে অস্বীকার করে বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রমাণ নেই। হামাস কর্তৃক ধর্ষণ ও যৌন নিপীড়নের সাক্ষ্য প্রমাণের বিষয়ে ওয়াটার্স বলেন, এ বিষয়ে কোনো প্রমাণ নেই। এখন আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না। এই সময় তিনি যারা অন্যথায় দাবিটি করেছে তাদেরকে নোংরা ও ঘৃণ্য মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। ট্রাম্প এলো ইউক্রেনে যেভাবে সহায়তা দেবে নেটো। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলেও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কাঠামো মজবুত রাখতে এখনই উদ্যোগ নিচ্ছে নেটো সদস্য দেশগুলো। আসন্ন শীর্ষ সম্মেলনে এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইউক্রেন এখনো নেটো সদস্যপদ থেকে অনেক দূরে থাকলেও দুই পক্ষের মধ্যে সম্পর্ক ও সমন্বয় আরো নিবিড় হচ্ছে। বিশেষ করে ইউক্রেনের জন্য সদস্য দেশগুলো সামরিক সহায়তা আরো কার্যকর করার লক্ষ্যে নেটোকে কেন্দ্রীয় ভূমিকা নেওয়ার তোড়জোড় চলছে। সেই পথে অগ্রসর হতে এবার নেটো সদস্যরা কিয়েভে বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর ডয়চে ভেলের। বেসামরিক সেই কর্মকর্তা ইউক্রেনের জন্য রাজনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে সমন্বয়ের কাজ করবেন। আগামী 9 থেকে 11 জুলাই ওয়াশিংটনে নেটোর 75 বছর পূর্তি উপলক্ষে শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য নেটোর বিশেষ সহায়তা প্রশিক্ষণের মিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বেড়ে চলা অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য নেটোর সহায়তা আরো শক্তিশালী করতে নানা উদ্যোগ দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতা এলে সেই সামরিক সহায়তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। তাই সামরিক জোট হিসেবে নেটোর মাধ্যমে মজবুত কাঠামো গড়ে তুলে যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তের ক্ষমতা কিছুটা দুর্বল করার চেষ্টা চলছে বলে অনেক সামরিক পর্যবেক্ষক মনে করছেন। এখনো পর্যন্ত মার্কিন নেতৃত্বে কন্ট্যাক্ট গ্রুপের মাধ্যমে সেই সহায়তার ক্ষেত্রে সমন্বয় করা হয়েছে। নেটো ইউক্রেনের জন্য আরো সহায়তার তোড়জোড় করছে। উল্লেখ্য, গত প্রায় 1 দশক ধরে কিয়েভে নেটোর এক দপ্তর রয়েছে। ট্রাম্প বারবার বলছেন, ক্ষমতা এলে তিনি রাতারাতি ইউক্রেন সংকটের সমাধান করবেন। তবে নিজের শান্তির ফর্মুলা তিনি বিস্তারিত কিছু বলছেন না। তবে সংবাদ সংস্থা রয়টার্স গত সপ্তাহে ট্রাম্পের 2 উপদেষ্টাকে উদ্ধৃত করে জানিয়েছে যে ইউক্রেনকে মস্কোর সঙ্গে আলোচনা করতে বাধ্য করা হতে পারে। তা না করলে ট্রাম্প ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করার হুমকি দিতে পারেন। ট্রাম্প নিজে অবশ্য বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মানতে রাজি নন। পুতিন ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত 4টি অঞ্চলে কর্তৃত্ব স্থায়ী করার বদলে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার সঙ্গে আপোষে প্রস্তুত নয় ইউক্রেন। ইউক্রেনের দনেস্কে ইউক্রেনীয় পদাতিক সেনাদের একটি T-80 ট্যাঙ্ক দিয়ে প্রশিক্ষণ নিতে দেখা যায়। ছবি দ্য টেলিগ্রাফ। রাশিয়ার সঙ্গে কোনো আপোষে প্রস্তুত নয় ইউক্রেন, এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়ারমাক। এমনকি যুদ্ধের অবসান ঘটাতে কোনো অঞ্চল ছেড়ে দিতেও ইউক্রেন রাজি নয় বলে জানিয়েছেন তিনি। বুধবার তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ট্রাম্পের ঘোষণার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধে কিভাবে ন্যায়সঙ্গত শান্তি অর্জন করা যায় সে বিষয়ে কিয়েভ যে কোনো পরামর্শ শুনতে রাজি। তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা সহ সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নই। আগামী সপ্তাহে ওয়াশিংটনে নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধ। এই বিষয়টিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সফর করেন ইয়ারমাক। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি নভেম্বরে পুনর্নির্বাচিত হলে 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাবেন। তবে তিনি কিভাবে এটি করবেন সে বিষয়ে বিস্তারিত কোনো রূপরেখা দেননি। তবে গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের 2 উপদেষ্টা তাকে এ বিষয়ে একটি পরিকল্পনা দিয়েছেন।
এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের দিনিপ্রোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত ও 47 জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এখনো পর্যন্ত 5 জন নিহত হয়েছেন। তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এছাড়া এক শিশুসহ 47 জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক এর আগে হামলাটিকে দুর্ঘটনা বলে বর্ণনা করেছিলেন। হামলায় আহতদের মধ্যে 14 বছর বয়সী একটি মেয়েও রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত হামলার ফুটেজে শহরে কালো ধোঁয়া উঠতে এবং মানুষকে গাড়ি নিয়ে দ্রুত পালাতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার কারণে জেলেনস্কি তার মিত্রদের কাছে আরো দূরপাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন, যা দ্বারা দেশটির বিমান প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার হামলাকে নস্যাৎ করতে পারে। এএফপির তথ্যানুসারে রুশ বাহিনী 2 বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে এই শিল্প শহর ও আশপাশের অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার এসব হামলা বন্ধ করতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার ও দূরপাল্লার অস্ত্রের প্রয়োজন। যুক্তরাজ্যের নির্বাচন, নিজের আসনে পরাজয়ের আশঙ্কা প্রধানমন্ত্রী সুনাকের। বুধবার রাত পোহালেই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে নিজের আসনে পরাজয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দলের ভেতরে থাকা নিজের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বলে বুধবার জানিয়েছে দ্য গার্ডিয়ান। নির্বাচনে ইয়র্কশায়ারের আসন থেকে প্রার্থী হয়েছেন সুনাক। আশঙ্কা সত্যি হলে সুনাকই হবেন প্রথম ক্ষমতাসীন নেতা যিনি নিজের আসন হারাবেন। মঙ্গলবার কনজারভেটিভ পার্টি সমাবেশের আগে বিশ্বস্তদের সুনাক জানিয়েছেন, তিনি মনে করেন রিচমন্ড ও নর্থা লার্টনে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সঙ্গে। 2019 সালে সুনাক 27,000 ভোটের ব্যবধানে এই আসনটি জিতেছিলেন। একটি সূত্র বলেছে, সুনাক রিচমন্ডে পরাজয়ের জন্য সত্যিকার অর্থে ভীত। এটি কঠিন হতে পারে এমন আশঙ্কা তাকে চেপে ধরেছে। তিনি বিচলিত। তিনি বিশ্বাস করতে পারছেন না যে ব্যবধান এত কাছাকাছি হবে। অবশ্য দলীয় সূত্র সুনাকের নির্বাচনী এলাকায় পরাজয়ের আশঙ্কাকে স্পষ্টভাবে অস্বীকার করে বলেছে, প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী যে তিনি তার আসন ধরে রাখবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।